জানতে চাইল শিহাব। আয়াজ বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করলো। চোখে মুখে বিরক্তি নিয়ে বলল আয়াজ, যাস শালা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। মানুষের মধ্যে বিন্দুমাত্র মানবতা নাই। বিয়ে করবি তুই, মজা লুটবি তুই, আর আমি হয়ে গেলাম গোলাম শালা। আফসোসের সুরে বলল শিহাব। একরাশ বিরক্তি নিয়ে শিহাবের দিকে তাকালো আয়াজ। কিছুক্ষণ তাকিয়ে ভাবলো, তোর মেয়ের জামাই লাগি শালা। বিয়ের কথা শুনে এদিকে তোর মেয়ে ট্রেডিং ব্রিং করছে, আর তুই বিয়ের খুশিতে সেখানে ব্যাঙ্গের মতো লাফাচ্ছিস। এখনো তোদের কিছু বলার নেই? আবার শালা জিজ্ঞাসা করস মানবতা করি। মনে মনে ভাবলো, মুখে কিছুই বলতে পারলো না। কিছুক্ষণ পরে বলল, বিয়ে আমি করবো না শিহাব। কি করবি কর, আন্টিকে কিভাবে বলবি বল। আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না, প্লিজ। শিহাব মুখে দুষ্টু হাসি হেসে, কেন সম্ভব না? তুই কি ইম্পর্টেন্ট হয়ে গেছিস? তুই কি থামবি শিহাব? আমার কিন্তু বিরক্ত লাগছে। এখন চেক করবি? আয়, আমার ইম্পর্টেন্ট হয়ে গেছে কিনা চেক করায়। বিরক্তি নিয়ে বলল আয়াজ। ওকে ওকে কুল, এখন বল অ্যাকচুয়ালি কি সমস্যা? তুই তো হ্যাঁ করছিলি, তোর কথাই তো মা ওকে আসতে বললো। এখন ডাইরেক্ট কিভাবে না করব? একবার মিট কর, মিট করে মেয়ের সাথে সমস্যাটা শেয়ার কর। মেয়ের বিয়ের জন্য না করে দিবে না। আমার মাকে তো চিনিস, একবার পিছনে পড়ে থামতে চাইবি না। যার জন্য বিয়ের ব্যাপারে আমি মাকে কখনো প্রেশার দিইনি, প্রশ্রয় দিয়েছি। তুই হ্যাঁ কর, এখন মা তোর পিছনে পড়েছে। এভাবে ডাইরেক্ট না করলে মা মনে কষ্ট পাবে। যুক্তিসঙ্গত কোনো কারণ দেখিয়ে না কর, ব্যাপারটা ভালো দেখায়। একদিন দুই দিন সময় নে, আসলেই তো আর বিয়ে হয়ে যায় না। একদমে কথাগুলো বলল শিহাব। একদিন দুদিন সময়? তোর মেয়ে আমাকে আসতে ছাড়বে? এমনি যা চটাচটন করছে, দুদিন সময় নিলে না জানি আমাকে কি করে। আমার বুকে বসে আমার গলায় ছুরি বসাবে তোর মেয়ে। শিহাবের দিকে তাকিয়ে কথাগুলো মনে মনে ভাবলেও মুখ থেকে কিছুই বলতে পারলো না আয়াজ। একটু থেমে আয়াজ বলল, কিভাবে কি করবি জানি না দোষ, আমাকে বাঁচা এই সমস্যা থেকে। বাসায় ঢুকলেও ওই মেয়ের সাথে কথা বলার জন্য আন্টির চাপ, এখানে যাওয়া সেখানে যাওয়া, আমি না এই ব্যাপারটা নিতে পারছি না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। তবে একবার মেয়েটার সাথে মিট করে অ্যাটলিস্ট সরাসরি কথা না বলে করাটা বেটার না? না হলে মেয়েটা অপমান হয় আমার মনে হয়। তুই চাইলে আমি মিটিং ফিক্স করতে পারি মেয়েটার সাথে, বাসার বাইরে কোথাও। আয়াজের উদ্দেশ্যে কথাগুলো বলল শিহাব। ওকে, যা ভালো মনে করিস কর, কিন্তু ব্যাপারটা আজকের মধ্যে সমাধান কর। বিকেলে কোথাও মেয়েটাকে বাইরে ডাক, কোনো একটা রেস্টুরেন্টে বসে কথা বলে ব্যাপারটা সমাধান করে ফেলি, প্লিজ ভাই। বলল আয়াজ। অফিসে পৌঁছেই মোবাইল হাতে নিয়ে কিছু একটা ভাবছে আয়াজ নিজের ক্যাবিনে বসে ফোন লাগালো সেক্রেটারিকে। সেক্রেটারি আসতেই জানালো, এক বক্স চকলেট, এক বক্স ছুরি, একটা বড় টেডি বিয়ার, 50 টেবলের ফুলের বুকে একটা ছড়ি কার্ড লিখে দেওয়ার ঠিকানায় পাঠিয়ে দিয়ায়। কেউ যেন জানতে না পারে কে পাঠিয়েছে। কার্ডের কোনো হয়ে গেলে আমার কাছে নিয়ে আসবি, আমি নিয়ে যাতে লিখে দেবো। গো ফাস্ট। কার্ড নিয়ে সেক্রেটারি কেবিনে ঢুকতে আয়াজ সেক্রেটারিকে সেখানে থামিয়ে দিল। হাত থেকে কার্ডটা নিয়ে সুন্দর করে লিখে বলল, লিখে দেওয়ার অ্যাড্রেসের মধ্যে আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে দিবি। নির্ধারিত ঠিকানা পৌঁছে আমাকে কল দিবে গো। বলল আয়াজ। কথা মতো ঠিক আধা ঘন্টা পর কল আসলো। নির্ধারিত ঠিকানায় উপহারগুলো পৌঁছে গিয়েছে। আয়াজ ফোনটা কেটে পুনরায় ফোন লাগালো রোদেলাকে। রোদেলা কল রিসিভ করছে না। আবারও ফোন লাগালো। এবার সে একই সমস্যা, রোদেলা কল রিসিভ করছে না। 1 মিনিট ভেবে আয়াজ অফিসের ফোন থেকে কল লাগালো। 2 রিং হতেই কল রিসিভ হলো ফোনের ওপাশ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি আপনার 3 কবুল বলা স্বামী। ফোন রিসিভ করছে না কেন? রং নাম্বার। আমার কোনো স্বামী নেই, বিয়ে হয়নি আমার। আমার মাত্র 15 বছর 11 মাস 15 দিন বয়স। কি কি বললা? কত বড় বেয়াদব মেয়ে! স্বামীর মুখের উপর বলে স্বামী নাই, তার 15 বছর 11 মাস 15 দিন বয়স। এতই যখন কচি খুকি, তাহলে বিয়ের জন্য মাথা খেয়ে ফেলছিলে কেন আমার? ভালোবাসি ভালোবাসি বলে মাথা খেয়ে ফেলছিলে কেন? আমি তো ছেড়ে দিতে চেয়েছিলাম, পিছনে পড়ে পড়ে তো মাথাটা খেয়ে ফেললে আমার। কথাগুলো মনে মনে বললেও মুখে বলার সাহস করতে পারলো না আয়াজ। আর কিছু বলবেন নাকি ফোন রাখবো? আচ্ছা, আমার সাথে এমন করছো কেন? আমার কি দোষ বলো? আমি ওই মেয়েটাকে বাসায় নিয়ে এসেছি, তোমার দাদি তো নিয়ে এসেছে। এখানে আমার দোষটা কোথায়? আমি তো কথাও বলিনি সেই মেয়েটার সাথে। ও, সব দোষ দাদির না? বিয়ের জন্য হ্যাঁ কে করেছিল? ওই মেয়েকে আসার অনুমতি কে দিয়েছিল? আসার পর আপনি কথা বলেনি না? তাকে মুচকি হাসি দিয়ে উত্তর কে দিয়েছিল তাকে? হ্যাঁ, চরিত্রহীন লম্পট অসভ্য একটা লোক। ঘরে এক বউ রেখে আরেকটা বিয়ে করার জন্য বাসায় মেয়ে নিয়ে আসছে। অসভ্য চরিত্রহীন লোক কোথাকার। খবরদার আমাকে আর ফোন দিবেন আপনি।
কোনো কথা নেই আমার আপনার সাথে। বলেই মুখের উপর ফোন কেটে দিল রোদেলা। আয়াজ হা হয়ে রইল। এই মেয়ের মুখ থেকে এই ধরনের কথা, স্বামী হিসেবে কোনো সম্মান তো দিলই না, নিজে থেকে 21 বছরে গুনে গুনে বড় একটা লোকের সাথে কিভাবে অসভ্যের মতো ব্যবহার করলো ভাবা যায়। এই মেয়েকেই বা কি বলবে, কোন কুক্ষণে যে বিয়ের জন্য হ্যাঁ করে মেয়েকে বাসায় আসতে বলেছিল। নিজের মাথার চুল সব নিজেরই ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে আয়াজের। আয়াজ আর কিছুই ভাবতে পারছে না, কি করে রাগ ভাঙাবে এই বজ্জাত মেয়ের। কিভাবে পারলো নিজের স্বামীকে নিজের চেয়েও দ্বিগুণের চেয়েও বড় বয়স্ক একজনকে এভাবে গালাগাল করতে। চিন্তা করা যায়। আয়াজ আসলে আর কিছু ভাবতে পারছে না, ওর মাথায় কিছুই ঢুকছে না। কিছুক্ষণ মাথা চুলকে মোবাইলটা হাতে নিয়ে একটা SMS সেন্ড করলো রোদেলার নাম্বারে। SMS-টি এরকম: আমার ফোনটা রিসিভ করো প্লিজ, কথা আছে তোমার সাথে। রোদেলা মেসেজটা চেক করলো, চেক করে মোবাইলটা যথাস্থানে রেখে দিল। আয়ানের দিকে তাকিয়ে রোদেলা হাসছে, আয়ানও হাসছে। এবার কলটা রিসিভ করো না মা প্লিজ, বাবা অনেক কষ্ট পাচ্ছে। না, রিসিভ করব না। ওনার শিক্ষা হওয়া উচিত। হয়েছে তো শিক্ষা, কি বলতে চাই একবার রিসিভ করে শোনো না প্লিজ মা। মোবাইলে রিং হতেই রোদেলা কল রিসিভ করলো আয়ানের কথায়। সরি, আসলে আমি বুঝতে পারিনি আন্টি এত তাড়াতাড়ি ওই মেয়েটাকে খবর দিবার, আর আমি তো ভুলে গেছিলাম সেই মেয়েটার কথা। 2-1 দিন সময় দাও, আন্টিকে বুঝি আমি। প্লিজ রাগ করে থেকো না, তুমি শোনা বাচ্চা না, বড়দের কথা শুনতে হয়। হুম, রাগ কমেছে? জানি না। রাগ করে থেকে না প্লিজ, একটা পার্সেল গেছে তোমার নামে, চেক করো, চেক করে আমাকে জানিও কেমন। রোদেলা ওকে বলে ভাব ধরে ফোনটা কেটে দিল। ফোনটা কেটে আয়নের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলো। আয়ানও জবাবে একটু হাসলো। পার্সেলটি আসা মাত্র আয়ান ও রোদেলা দৌড়ে গিয়ে পার্সেলটি নিয়ে ঘরে গিয়ে খুললো। খুলে এক একটা জিনিস চেক করে দেখছে আর হাসছে। এই প্রথম রোদেলার জন্য কেউ এভাবে গিফট পাঠিয়েছে। রোদেলা যেন খুশির এর শব্দ আকাশে উঠে গেল। সাথে সাথে মুনতাসির সাহেবকে SMS করলো। পেয়েছি, ধন্যবাদ। SMS-টি পড়ে মুনতাসির মুচকি মুচকি হাসলো। তার বাচ্চা বউয়ের রাগ কমেছে, তবে অনেক কাঠখড় পুরাতে হবে এই বউকে নিয়ে। তার বুড়ো বয়সে এসে কি হলো আয়াজের সাথে ভাবছে আর হাসছে। বিকালের দিকে হাতে লাল রঙের চুড়ি পরে রোদেলা দাদির ঘরে যাচ্ছিল দেখানোর জন্য। এমন সময় দরজার বাইরে থেকে শুনতে পেল চারু দাদির সাথে কথা বলছে। কৌতূহলবশত দরজার বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করলো। আন্টি, উনি ফোন করেছিল, অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আমাকে একটা রেস্টুরেন্টে যেতে বলেছে। আমি কি যাব? অবশ্যই যাবি। আর শোন, সুন্দর করে একটু সেজে গুজে পরিপাটি হয়ে যাবি। আর ও যা বলবে সব কিছুতে হ্যাঁ কে হ্যাঁ মিলাবি। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি, ওকে ইমপ্রেস করার চেষ্টা করবি। অনেক ভালো ছেলে বুঝলি। একবার যদি বিয়ে হয়ে যায় সারা জীবন সুখে থাকবি। আর শোন, কোন রেস্টুরেন্টে যেতে বলেছে চিনবি একা? বিস্ট্রয়ে গুলশান অবস্থিত। গুগল ম্যাপ দেখে আমি চলে যেতে পারবো একটা ওভার কল করে। কেন? বাড়ির গাড়ি নিয়ে যা, ওভার কল করতে হবে না। আচ্ছা, 5টায় যেতে বলেছেন উনি। রোদেলার আর কিছু শোনার ইচ্ছে হলো না। চোখের পানি মুছতে মুছতে রুমের দিকে পা বাড়ালো। আয়ান দেখলো রোদেলাকে। বিস্ট্রই রেস্টুরেন্ট। এদিকে আয়াজ বারবার কল দিচ্ছে শিহাবকে। শিহাবের ফোন ব্যস্ত থাকায় মোবাইলটা টেবিলে রেখে চুপচাপ বসে রইল। রাগ হচ্ছে খুব শিহাবের সাথে, আসবে বলেও এখনো আসছেন। এদিকে আয়াজ কতক্ষণ ধরে অপেক্ষা করছে। মেয়েটিরও আসার সময় হয়ে এলো। একা একা কি কথা বলবে ও মেয়ের সাথে ভেবেই রাগে নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছা করছে আয়াজের। হঠাৎ চারুটাকে মাথা তুলে চাইলো আয়াজ। হাই। হ্যালো, প্লিজ বসুন, আপনার সাথে আমার কিছু। বাকি কথা বলে শেষ করতে পারলো না আয়াজ। তার আগে দরজায় চোখ পড়তে দেখলো রোদেলা ও আয়ান রেস্টুরেন্টের ভিতর ঢুকলো। শুকনো ঢোক গিলল আয়াজ। মাথার উপর আকাশ ভেঙে পড়ার আজকে কি প্রয়োজন ছিল? আর রোদেলা এখানে কি করে? আর কিছু ভাবতে পারছে না আয়াজ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে, রোদেলাও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াজের দিকে। রোদেলার চোখে পানি। আয়াজ কি ঠিক দেখলো? রোদেলা কি কাঁদছে? আয়াজ যেন নির্বাক হয়ে গেল। এই প্রথম আয়ানের রাগ হলো আয়াজের উপর। রোদেলা কিছু না বলে পেছনে ঘুরে দরজা খুলে বাইরে চলে গেল। আয়ান দাঁড়িয়ে রইল বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। আয়াজ কিছুই বুঝে উঠতে পারছে না, কি করবে কি বলবে। চারু আয়াজের দৃষ্টি অনুসরণ করে ঘুরে তাকালো, দেখলো আয়ান দরজায় দাঁড়িয়ে আছে। চারু আয়ানের সামনে গিয়ে বলল, এসো আমাদের সাথে জয়েন করো। তুমি আসবে বললে আমাদের সাথেই তো আসতে পারতে। আমাকে তো জানাওনি, তাহলে বাড়ি থেকে আমি একসাথে আসতে পারতাম। বলে আয়ানের হাত ধরে টেবিলে এনে বসালো আয়ানকে। আয়াজ আর কিছুই না দেখে দৌড় লাগালো দরজার দিকে। চারু জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছেন, তার আগে আয়ান বলল, আন্টি বসুন, আমরা বসি, বাবার একটা জরুরি কাজ পড়ে গেছে।
চারু মুখে কোনো কথা বলতে পারলো না, চুপচাপ আয়ানের সাথে টেবিলে বসে পড়লো। এদিকে আয়াজ দৌড়ে বাইরে গিয়ে রোদেলাকে খুঁজছে। ডান বায়ে এলোমেলো দৃষ্টি ফেলতে রোদেলাকে পেয়ে গেল। রাস্তা পার হওয়ার চেষ্টা করছে বোকা মেয়েটা। আয়াজ দৌড়ে গিয়ে রোদেলার হাত ধরে টেনে নিজের গাড়ির কাছে নিয়ে আসলো। রোদেলা হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করছে। গাড়ির দরজা খুলে আয়াজ রোদেলাকে কোলে নিয়ে বসে পড়লো। রোদেলা আয়াজের কোল থেকে ওঠার জন্য খুব ছোটাছুটি করছে। আয়াজ রোদেলাকে নিজের সাথে চেপে বসিয়ে রেখেছে আর বারবার বলছে, প্লিজ আমার কথাটা শুনুন। ছাড়ুন, আমায় ধরবেন না একদম। আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না। আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, যান আপনি। রাগে চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলল রোদেলা। প্লিজ শোনা, ঠান্ডা হও। তুমি যা দেখেছো ভুল। আমি ওকে না করার জন্য ডেকেছিলাম। সে আবার আসার কথা। ও আসবে, এক্ষুনি চলে আসবে। প্লিজ আমার সোনা, আমার লক্ষ্মী, মাথা ঠান্ডা করে একটু। ছাড়তে বলেছি, ছাড়ুন আমায়। আপনার কোনো কথা শুনবো না আমি। আমি বাসায় যাবো, প্লিজ আমায় ছাড়ুন। বলেই জোরে ভ্যা ভ্যা করে কেঁদে দিল রোদেলা বাচ্চাদের মতো। আয়াজুর কান্নার শব্দে ভ্যাবাচাকা খেয়ে গেল। আশেপাশে দেখলো মানুষজন জড়ো হয়ে যাবে কিছুক্ষণ পরেই শব্দ পেয়ে। তাই কিছু ভেবে না পেয়ে রোদেলার ঠোঁটে চুমু খেয়ে বসলো। রোদেলা বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু আয়াজ এক হাত দিয়ে কোমর পেঁচিয়ে আরেক হাত দিয়ে চুলের পেছনে ধরে রোদেলাকে চুমু খাচ্ছে। রোদেলার ছোটাছুটি একটু কমলো। আয়াজ ধীরে ধীরে ঠোঁট ছেড়ে রোদেলার দিকে তাকালো। এদিকে রাগে এবং লজ্জায় রোদেলার গাল দুটো লাল হয়ে গেল। রোদেলা ছোটার জন্য আবারও নড়াচড়া শুরু করতে আয়াজ বলে উঠলো, প্লিজ নজরা করো না সোনা, আমার সমস্যা হচ্ছে। কি সমস্যা? আয়াজ রোদেলার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। কি সমস্যা হচ্ছে যদি বলতেই পারতাম তাহলে আর কোনো সমস্যা হতো না। বোকা মাথা মোটা মেয়েটা। মনে মনে বলল, ও মুখে কিছুই বলতে পারলো না। আয়াজ চুপচাপ তাকিয়ে রইল রোদেলার দিকে। রোদেলা চুপচাপ গুটিসুটি মেরে আয়াজের বুকের সাথে লেপ্টে আছে। আয়াজ খুব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। নীরবতা ভেঙে রোদেলা বলল, এভাবে চুপচাপ করে বসে থাকা যায়? আপনি কি বুঝবেন আমার কি কষ্ট হচ্ছে? আর আমার যে কি কষ্ট হচ্ছে সেটা তুমি কবে বুঝবে? আপনার আবার কিসের কষ্ট? আমাকে চেপে ধরে আছেন, আমি নড়তে চড়তে পারছি না, কষ্ট তো আমার হচ্ছে। আয়াজ রোদেলার চুলে হাত বুলাতে বুলাতে বলল, যেদিন আমার কষ্ট বুঝতে পারবে সেদিন তুমি সত্যি বড় হবে। সেদিন আমার বলতে হবে না। রাগ কমেছে শোনা? জানতে চাইলো আয়াজ। রোদেলা নিশ্চুপ রইল, কোনো কথা বলল না। আয়াজ মুচকি হাসলো, বুঝলো আরো কিছু সময় লাগবে তার আদরের বউয়ের রাগ ভাঙাতে। রোদেলা চুল ধরে মাথাটা একটু পিছনে নিয়ে চোখের দিকে তাকালো। আয়াজ মুচকি হেসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এবার যদি রাগ না ভাঙে তাহলে কিন্তু আরো কয়েকটা কষে চুমা দেবো। রোদেলা স্তব্ধ হয়ে গেল আয়াজের কথা শুনে। আয়াজ দাঁত বের করে হেসে রোদেলার দিকে তাকিয়ে রোদেলার সামনে চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল, লক্ষ্মী মেয়ের মতো থাকবে, আমায় এত জ্বালাবে না। আমাকে জ্বালালে কিন্তু আমিও জ্বালাবো তোমায়। আপনি তো জ্বালাচ্ছেনই, আবার কিভাবে জ্বালাবেন? আয়াজ কতক্ষণ এক দৃষ্টিতে রোদেলার দিকে চেয়ে থাকলো, তারপর ফিসফিস করে বলল, আরো অনেকভাবে জ্বালানো যায়। ডেমো দেখাবো? রোদেলা ভয় পেয়ে গেল, না জানি এই লোক এখন আবার কি করবে। এমনি পার্কিং এ গাড়ি খুলে এই কাজ চলছে, মানুষজন দেখলে কি মনে করবে, এজন্য তাড়াতাড়ি বলল, ছেড়ে দিন আমায়, আমি বাড়ি যাব। চুপচাপ গাড়িতে বসো। আয়নকে নিয়ে আসছে, একসাথে বাসায় যাব। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। কাল রাতে একটা পার্টি আছে, সেখানে যাব, কিন্তু সারপ্রাইজ তোমার জন্য বাসায় অপেক্ষা করছে। রোদেলাকে কথাগুলো বলল আয়াজ। রাত 10টায় ডিনার টেবিলে সবাই একসাথে। চারু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে আয়াজের দিকে। এই অল্প সময় চারুর মনে আয়াজের প্রতি ভালো লাগা সৃষ্টি হয়েছে, হবেই বা না কেন। যেমন হ্যান্ডসাম সেরকম ধনী, সেরকম ব্যক্তিত্ববান একটি লোক। শিহাবের বাবা খেতে খেতেই বলল, তা বললেন আয়াজ, কি খবর ব্যবসা বাণিজ্যের? এই তো আঙ্কেল ভালো। আপনার শরীর এখন কেমন? আর শরীর, বয়স হয়েছে এখন, যতটুকু ভালো থাকি এটাই বোনাস মনে হয়। শরীর এখন ভালো থাকবে তোমাদের। সামনে বিয়ে শাদী শুনলাম, তা কত দূর এগোলো বিয়ের খবর? আয়াজ নড়ে চড়ে বসলো আর চোখে তাকালো রোদেলার দিকে। রোদেলা চুপচাপ মাথা নিচু করে খাচ্ছে। আয়াজ মুখ খুলে বলল, আঙ্কেল আমি এখন আসলে একটু ব্যস্ত, বিয়ে নিয়ে এখন ভাবতে চাচ্ছি না। এছাড়া 10 দিন পর আমাকে ইটালিতে ব্যাক করতে হবে, কবে ফিরবো তা জানি না। রোদেলা চট করে মুখ তুলে চাইলো আয়াজের দিকে। আয়াজ আর চোখে রোদেলাকে দেখছে আর খাচ্ছে। কথার মাঝখানে শিহাব বলল, হ্যাঁ বাবা, আজকে ইটালি ব্যাক করতে হবে। আয়ান আমাদের সাথেই থাকবে, তবে সমস্যাটা একটু জটিল। আজ কবে ফিরবে তার কোনো ঠিক নেই, তাই এখন বিয়ে শাদির কথা স্থগিত রাখাই ভালো। ভাগ্যে থাকলে হবে, কি বলিস আয়াস? বলেই আয়াজকে চোখ টিপলো। বিয়ে থেকে বাঁচার জন্য শিহাব এবং আয়াজে বুদ্ধি করেছে, ইতালি ব্যাক করার কথা বলেছে। কোনো মতে মেয়েটা ফিরে গেলে যে কোনো একটি কারণ দেখিয়ে বলবে সমস্যার সমাধান হয়ে গেছে। আর তাছাড়া আয়াজ নিজের বাড়ি ফিরবে। ওর বাড়ির কিছু রিনোভেশনের কাজ বাকি ছিল, যেহেতু অনেক বছর দেশে থাকে না, কাজ শেষ হয়ে গেছে, তাই তাদের বাড়িতে ফিরে যাবে। আয়াজ রোদেলার দিকে তাকিয়ে ভাবছে, রোদেলাকে এখনো জানানো হয়নি নিজের বাড়িতে ফিরে যাবার কথা। ওকে বলেছিল রাতে সারপ্রাইজ আছে। বোকা মাথা মোটা মেয়েটা আবার ভাববে এটাই সারপ্রাইজ।
কি একটা যন্ত্রণা আছে একে নিয়ে আয়াজ বুঝাতে পারবে না কাউকে। শিহাবের মা হঠাৎ করেই বলে বসলো, তাহলে এঙ্গেজমেন্ট করে রাখি, তুমি যখন বেক করবে তখন বিয়ে হবে। শিহাবের মার কথা শুনে চারু মনে মনে খুশি হলো। ভাবলো দেখা যাক আয়ান সাহেব কি বলে। রোদেলাও আয়াজের উত্তর শোনার অপেক্ষা করছে। আয়াজ জানে তার বউটা তাকিয়ে আছে তার দিকে উত্তর শোনার জন্য। আয়াজ আর দেরি করলো না, বলল, আন্টি আসলে আমি সময় চাচ্ছি, এত তাড়াহুড়োর তো কিছুই নেই। আমাকে আসলে বিয়ে নিয়ে একটু ভাবতে হবে। আমি আসলে চাই কি না আমি ইটালি থেকে ব্যাক করে তারপর কিছুটা জানাতে পারবো। আন্টির উদ্দেশ্যে বলল আয়াজ। এবার মুখ উঠিয়ে চারুর দিকে তাকিয়ে বলল, আই এম সরি, আসলে আমি চাই না কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হঠাৎ এভাবে সব কথাবার্তা বা আলোচনা আপনার সামনে হোক। এই জন্য আপনাকে রেস্টুরেন্টে ডেকেছিলাম, কিন্তু কিন্তু একটা সমস্যার কারণে আমাকে বেরিয়ে আসতে হয়। আসলে আমি এই কথাগুলো বলতে চেয়েছিলাম আপনাকে। আশা করি আপনি আমার সমস্যাটা বুঝতে পেরেছেন। আমি বিবাহিত, ডিভোর্সে, আমার একটা ছেলে আছে। আমি চাইলে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না বা কোনো ভুল করার অবকাশ আমার জীবনে আর নেই। আমারও একই অভিমত মা। তুমি আর চাপ দিও না, আয়াজ ফিরে আসুক। ওর যদি মনে হয় বিয়ে করবে তখন সবাই মিলে আমরা বিয়ের প্রিপারেশন নেব, কেমন? শিহাবের মাও সায় জানালো। রোদেলাও যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলো। আয়ান চুপচাপ খাচ্ছিল। রোদেলার দিকে তাকিয়ে মুচকি হাসলো, হাত ধরে আশ্বস্ত করলো সব ঠিক হয়ে যাবে। রোদেলাও জবাবে মুচকি হাসলো। আয়ান খাওয়া শেষ করে উপরে চলে গেল। আয়াজ হাত ধুতে ধুতে বলল, রোদেলা তুমি রুমে যাও, আমি আসছি। সামনে তোমার পরীক্ষা, বলে গেছো নিশ্চয়। রোদেলা হকচকিয়ে তাকালো আয়াজের দিকে। এই লোক এখন ওকে পড়াবে? মনে মনে ভাবলো আল্লাহ জানে কি হবে। যেভাবে সবার সামনে বলেছে না করারও কোনো অবকাশ রাখেনি। একটু বেশি করে সময় দিস, জানি তোর কষ্ট হবে, কিন্তু সামনে পরীক্ষা, যেন টেস্ট পাস করে সব দায়িত্ব তোর আছে, ঠিক আছে? শিহাবের দিকে তাকিয়ে আয়াজ মনে মনে ভাবলো, শালা শ্বশুর একটু না অনেক কষ্ট হবে, একটু বেশি সময় কেন তারাটা দিতে রাজি। কিন্তু তুই যখন জানতে পারবি আমি ওকে কি পড়াচ্ছি, তুই তখন কি করবি জানতে চাও আমার নিষ্পম মনটা। নিচের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়লো আয়াজ। অগত্যা রোদেলা হাত ধুয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। আয়াজ আয়ানকে ঘুম পাড়িয়ে রোদেলা রুমের দিকে পা বাড়ালো। রুমের দরজা খোলাই ছিল, হালকা চাপ দিতেই খুলে গেল। ঘরে ঢুকে দেখলো রোদেলা বসে আছে চেয়ারে। টেবিলে বই খাতা সব এলোমেলো করে রাখা। আয়াজ দরজা লাগিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ালো। দরজা কেন লাগালেন? মারবো তোমাকে, যেন কেউ টের না পায়। রোদেলা ভয় পেয়ে গেল, শুকনো ঠোক গিলল, বলল, পড়া না পারলে আপনি আমাকে মারবেন? সত্যি সত্যি মারবেন? আপনি আমাকে মারতে পারবেন? কোথায় মারবেন? রোদেলার প্রশ্ন শুনে আয়াজ বিরক্তিতে চবর্গীয় শব্দ উচ্চারণ করলো, বলল, এত কথা বলো কেন? পড়া না পড়লে মারবো, আর আমি পড়াকে খুবই স্টিক। আর রইলে মারার কথা, সেটা আমি অনেক ভালোভাবে মারতে পারি, ডিপেন্ড করে তোমার উপর। বলেই চেয়ার টেনে বসলো রোদেলার সামনে, বলল, ফিজিক্স বই বের করো, কোন চ্যাপ্টারে সব থেকে বেশি সমস্যা আমাকে দেখাও, আমি বুঝিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে বুঝবে, পড়ালেখার ফাঁকিবাজি আমার একদম পছন্দ নয় কিন্তু। রোদেলাও সমস্যাগুলো আয়াজকে দেখাতে থাকলো। আয়াজ একটু একটু করে ধৈর্য সহকারে রোদেলাকে বুঝিয়ে দিতে লাগলো। কিছু কিছু পড়া বারবার বুঝিয়ে দিতে হলো। রোদেলা আসলে ফিজিক্সে অনেক কাঁচা বুঝতে পারলো। দ্য গ্রেট মুনতাসির চৌধুরী, আয়াজের বউ, ফিজিক্সে দুর্বল ভাবতে লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে আয়াজের। প্রায় 2 ঘন্টা পড়ানোর পর রোদেলা বিরক্ত হয়ে বলল, আজকে আর না, আর পড়বো না। একদিনে সব বুঝলে কালকে সব ভুলে যাব তো। আয়াজেরও যেন মনে হলো কথাটা ঠিক। একদিনে সব বোঝালে মাথায় কিছুই থাকবে না, তাই বই বন্ধ করতে বলল। তারপর রোদেলার দিকে তাকিয়ে থেকে রোদেলাকে উদ্দেশ্য করে বলল, কাছে আসো। রোদেলা কিছু বুঝতে না পেরে কাছে আসলো। আয়াজ রোদেলার কাছে আসতে হাত ধরে হাঁচকা টানে আয়াজের কোলে বসিয়ে দিল। হঠাৎ আয়াজের কাছে রোদেলা ভয় পেয়ে গেল, শুকনো ঢোক গেল। আয়াজের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এমন কেন করছেন? বলেছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ লাগবে না? শুনেছি তো আপনি ইতালি চলে যাচ্ছেন, খুব সুন্দর সারপ্রাইজ। মাথা মোটা মেয়েটা আসলে ওই কথাটাকে সারপ্রাইজ মনে করেছে যা ভেবেছিল আয়াজ। ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে থাকলো কতক্ষণ। তারপর ধীরে ধীরে রোদেলার ঘাড়ে মুখ নামিয়ে ছোট্ট একটা চুমু এঁকে বলল, এটা না, অন্য সারপ্রাইজ আছে। রোদেলা আয়াজের উষ্ণ ছোঁয়ায় নুইয়ে গেল। শিহরণ বয়ে যাচ্ছে সারা শরীরে, কেঁপে কেঁপে উঠছে। আয়াজ বুঝতে পারছে তা ছোট্ট প্রেয়সীর অস্বস্তি। ঘাট থেকে মুখ না তুলে আরো একটা ছোট্ট চুমু দিল। তারপর বলল, তুমি সকালে একটা জিনিস চেয়েছিলে, মনে আছে? রোদেলা বুঝতে পারছে না কিসের কথা বলছে, তাই বলল, কি? ডিজাইনার লেহেঙ্গা ও ডায়মন্ড সেট অর্ডার করেছিলাম, সকালেই চলে এসেছে। রোদেলাকে কোল থেকে দাঁড় করিয়ে আলমারি থেকে প্যাকেটটা বের করলো আয়াজ। বের করলে রোদেলার হাতে দিলে বলল, খুলে দেখো।
প্যাকেটটা খুলে দেখলো খুব সুন্দর ডিজাইনার লেহেঙ্গা, ঠিক যেমনটা চেয়েছিল, এবং সুন্দর একটি ডায়মন্ড সেট। রোদেলা খুশিতে আয়াজকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে লাফাতে শুরু করলো। পাগল মেয়েটি কি জানে যে আয়াজের বুক কেমন লাফালাফি করলে আয়াজের বুকের ভেতর কেমন ধকধক করে? মনে মনে ভাবলো আয়াজ। মুহূর্তে রোদেলাকে কোলে নিয়ে টেবিল থেকে বইগুলো সরিয়ে টেবিলের উপর রোদেলাকে বসিয়ে দিল আয়াজ। রোদেলা থ হয়ে গেল আয়াজের এহেন কর্মকাণ্ডে। আয়াজ হর্নি দৃষ্টিতে তাকালো রোদেলার দিকে। রোদেলা চোখ নামাতে পারছে না। আয়াজের চোখ যেন আজ কেমন কেমন করছে। রোদেলার বুকের ভিতর ধুকপুক করছে। নীরবতা ভেঙে আয়াজ বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।